আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সিনথিয়া আজাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমি একটা স্পেশাল ল নিয়ে ক্লাস নিব। আর সেই স্পেশাল লটা হচ্ছে দ্য মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961। আপনারা কি জানেন যে স্পেশাল ল এবং জেনারেল ল এই দুইটার মধ্যে পার্থক্য কি? যেহেতু এটা একটা রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস না, আমি আপনাদের জিজ্ঞেস করতে পারছি না। আমি ধরেই নিচ্ছি যে আপনাদের এই মানে স্পেশাল ল এবং জেনারেল ল সম্পর্কে নলেজ নেই। তো স্পেশাল লটা হচ্ছে স্পেসিফিক গ্রুপের জন্য, আর জেনারেল লটা হচ্ছে অল সিটিজেনের জন্য। এখানে আমরা উদাহরণ হিসেবে নিতে পারি যে পেনাল কোড। পেনাল কোডে কিন্তু চুরির শাস্তি, রেপের শাস্তি, গ্রিভাস হার্ট অনেক কিছু শাস্তি দেওয়া আছে। ওইখানে কিন্তু এগুলো নির্দিষ্ট করে দেওয়া নাই যে মুসলিমদের জন্য মুসলিম যারা তারা চুরি করলে 10 বছর, হিন্দু যারা তারা চুরি করলে 5 বছর, এরকম করে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া নাই। সকল সিটিজেনের জন্য সমানভাবে পানিশমেন্ট দেওয়া আছে। তো এটা হচ্ছে জেনারেল ল। সকল সিটিজেনের জন্য দেওয়া আছে ওইখানে। আর স্পেশাল লগুলো আছে স্পেসিফিক গ্রুপের জন্য। হ্যাঁ, স্পেসিফিক কেসে স্পেসিফিক গ্রুপের জন্য। যেমন এই দ্য মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স। হ্যাঁ, এখানে কিন্তু শুধু মুসলিমদের জন্য। এটা কিন্তু হিন্দুদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, শুধু মুসলিমদের জন্য এটা অ্যাপ্লিকেবল। সো এখানে এটা যেহেতু এটা কিন্তু অনেক লিমিটেড এবং ফোকাস। হ্যাঁ, জেনারেল ল এর মতো এটা ব্রড না। তো এই মুসলিম ফ্যামিলি লসটা হচ্ছে ইনেক্ট করা হয়েছিল পাকিস্তানে। হ্যাঁ, যাতে করে ম্যারিজ, ডিভোর্স, মেইনটেনেন্স এবং আদার্স যে ফ্যামিলি ম্যাটারগুলো আছে মুসলিমদের, ওইগুলো যাতে রেগুলেট করতে পারে। এবং এটা ইন্ট্রোডিউস কে করেছেন? এটা ইন্ট্রোডিউস করেছেন তৎকালীন যে প্রেসিডেন্ট ছিল আইয়ুব খান, তিনি, যাতে করে ওই ইসলামিক ফ্যামিলি ল এর যে ট্রেডিশনাল গুলো আছে ওইগুলো যাতে একটু রিফর্ম করতে পারে। আচ্ছা, এখানে আমরা আরেকটা শব্দ খেয়াল করব, অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্স নিয়ে মানে কনস্টিটিউশনে কিন্তু দেওয়া আছে। কনস্টিটিউশনের আর্টিকেল 93 তে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার টাইটেলে একটি মানে আছে, একটি আর্টিকেল আছে। তো ওই আর্টিকেলে বলা হয়েছে এই অর্ডিন্যান্স মেকিং পাওয়ারটা কার, কেন অর্ডিন্যান্স মেক করা হয় এবং কিভাবে করা হয়। সো অর্ডিন্যান্স মেকিং পাওয়ারটা হচ্ছে প্রেসিডেন্সের। যখন পার্লামেন্ট সেশনে থাকে না এবং ইমার্জেন্সি ল দরকার, তখন হচ্ছে প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্ট যে লগুলা দেয়, যে ইমার্জেন্সি যে লগুলা দেয়, ওইগুলাই হচ্ছে অর্ডিন্যান্স। এবং এই যে অর্ডিন্যান্স, এটা কিন্তু টেম্পোরারি, পার্মানেন্ট না। এটা কখন পার্মানেন্ট হবে? যখন পার্লামেন্ট গঠন করা হবে এবং পার্লামেন্ট গঠন করার প্রথম বৈঠকে এই অর্ডিন্যান্সগুলো উপস্থাপন করা হবে এবং উপস্থাপন করার 30 দিনের মধ্যে এটাকে যদি মানে অনুমোদন দেওয়া হয়, তখন এই অর্ডিন্যান্সগুলা ল হিসাবে মানে গ্রহণযোগ্যতা পাবে। আচ্ছা, এখন আমরা যেহেতু অর্ডিন্যান্সের টুকটাক বিষয়গুলো জেনেছি, আরেকটা বিষয় এখানে খেয়াল করতে হবে, দ্য মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স। এখানে অনেকে এটা খেয়ালই করে না যে এখানে ল এর সাথে একটা এস যুক্ত আছে। সো জিনিসটা হচ্ছে দ্য মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961। এখানে শুধু ল না, কিন্তু এখানে হচ্ছে এস যুক্ত করা আছে, লস। যেহেতু এখানে সেকশন এত বেশি একটা নেই, খুব কম, সো আমরা এটা আজকে একটা ক্লাসেই এটা শেষ করার চেষ্টা করব। এখানে 12টার মতো সেকশন আছে, কিন্তু আমাদের সবগুলা সেকশন পড়তে হবে না। আমরা ইম্পর্টেন্ট দেখে দেখে সেকশনগুলো পড়ার চেষ্টা করব। তো ফার্স্টে যে সেকশনটা আছে ওইটা হচ্ছে এটার এক্সটেন্ট কতটুক আর এটার অ্যাপ্লিকেশনটা কেমন। এটার এক্সটেন্টটা হচ্ছে হোল অফ বাংলাদেশ। হ্যাঁ, এক্সটেন্ট হচ্ছে বাংলাদেশে, এবং এটা কাদের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে? শুধু মুসলিম সিটিজেনদের ক্ষেত্রে, বাংলাদেশের মুসলিম সিটিজেনের ক্ষেত্রে এই মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্সটা অ্যাপ্লিকেবল শুধু।
সো আমরা সেকশন 1 দ্বারা কি জানতে পাই? সেকশন 1 দ্বারা জানতে পাই যে এই যে অর্ডিন্যান্সটা, এই অর্ডিন্যান্সটা কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? এই অর্ডিন্যান্সটা শুধু মুসলিম সিটিজেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বাংলাদেশের ভিতরে সকল মুসলিমদের ক্ষেত্রে এই অর্ডিন্যান্সটা অ্যাপ্লিকেবল। ওকে, সেকশন 2 এ আছে হচ্ছে ডিফিনেশন ক্লজ। সাধারণত বেশিরভাগ লয়ের মানে ডেফিনেশন ক্লজটা থাকে সামনের দিকে, শুধু একটা লয়ের ডেফিনেশন ক্লজটা একদম লাস্টে, এবং সেটা কি এটা আপনারা কমেন্টে জানাবেন। তো এখানে ডেফিনেশনে অনেকগুলো ডেফিনেশন দেওয়া আছে, আমরা ইম্পর্টেন্ট দেখে কয়েকটা পড়ব। যেমন এখানে ফার্স্টে আমরা পড়ব আরবিট্রেশন কাউন্সিল। আরবিট্রেশন কাউন্সিল মানে হচ্ছে এখানে একটা মানে তিনজন সদস্যের একটা কাউন্সিল, ওইখানে হচ্ছে চেয়ারম্যান থাকবে এবং দুই পার্টির লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ থাকবে, দুই পার্টির লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ এবং হচ্ছে চেয়ারম্যান, মোট 3 জন সদস্য নিয়ে আরবিট্রেশন কাউন্সিল গঠন করা হয়। এখন কোনো ব্যক্তির যদি লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ যদি না থাকে, তখন কি আরবিট্রেশন কাউন্সিল গঠন হবে না? অবশ্যই হবে। আরবিট্রেশন কাউন্সিল গঠন করা হচ্ছে একদম বাধ্যতামূলক। যদি আরবিট্রেশন কাউন্সিল না থাকে, আরবিট্রেশন কাউন্সিলে যদি নোটিশ মানে দেওয়া না হয়, যখন সে সেকেন্ড ম্যারেজ করবে বা যখন সে তালাক দিবে, তখন যদি আরবিট্রেশন কাউন্সিলে যদি নোটিশ দেওয়া না হয়, ওইখান থেকে যদি পারমিশন না নেওয়া হয়, তার জন্য কিন্তু শাস্তি আছে, পানিশমেন্ট আছে। সো এই আরবিট্রেশন কাউন্সিলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখানে সদস্য থাকে মোট 3 জন। এই সদস্যের মধ্যে একজন হচ্ছে চেয়ারম্যান আর দুইজন হচ্ছে দুই পার্টির লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ। এখন আমরা দেখব হচ্ছে যে আমরা যে আরবিট্রেশন কাউন্সিলে চেয়ারম্যান শব্দটা শুনেছি, ওই চেয়ারম্যানের মানে অন্তর্ভুক্ত কারা কারা? চেয়ারম্যানের অন্তর্ভুক্ত আছে দ্য চেয়ারম্যান অফ দ্য ইউনিয়ন পরিষদ, দ্য চেয়ারম্যান অফ দ্য পৌরসভা। মানে আমরা তো এগুলো জানি যে ইউনিয়ন পরিষদ কোনগুলা, পৌরসভা কোনগুলা। তো ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার এই দুই জায়গার চেয়ারম্যান বা মেয়র বা অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে মিউনিসিপ্যাল কর্পোরেশনটা কি? মিউনিসিপ্যাল কর্পোরেশনও ওই ইউনিয়ন পরিষদ, পৌরসভা এগুলোর মধ্যে একটা লোকাল গভর্নিং বডি, যেগুলো হচ্ছে প্রোভাইড করে বেসিক পাবলিক যে সার্ভিসগুলা, এগুলা। তো এটা কিভাবে গঠন হয় এই মিউনিসিপ্যাল কর্পোরেশনটা? এই মিউনিসিপ্যাল কর্পোরেশনটা গঠন হয় মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে অর্ডিন্যান্স আছে, যেমন চিটাগং মিউনিসিপ্যাল অর্ডিন্যান্স, কর্পোরেশন অর্ডিন্যান্স, বা ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্ডিন্যান্স, বা খুলনা মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্ডিন্যান্স, এগুলোর আন্ডারে এই মিউনিসিপ্যাল কর্পোরেশনটা গঠন করা হয়। তার মানে চেয়ারম্যানের মধ্যে 3টা আছে, একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, আরেকটা হচ্ছে পৌরসভার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আরেকটা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র। এই 3 জন হচ্ছে চেয়ারম্যানের আন্ডারে পড়তেছে। তারপর যে ক্যান্টনমেন্ট যে এরিয়াগুলো আছে, এই যে 4 নাম্বার দেওয়া আছে, দ্য পারসন অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট ইন দ্য ক্যান্টনমেন্ট এরিয়াস। হ্যাঁ, ক্যান্টনমেন্ট এরিয়াগুলোতে গভর্নমেন্ট একজনকে নিয়োগ করে দেয়, যাতে চেয়ারম্যানের যে মানে ফাংশনগুলো আছে ওইগুলো যাতে সে সম্পূর্ণ করে। তারপরে 5 নাম্বার হচ্ছে চেয়ারম্যানের ডিফিনেশনের 5 নাম্বার। এখানে অবশ্যই চেয়ারম্যানকে কিন্তু মুসলিম হতে হবে। যেমন আমরা হিন্দু লতে দেখি যে হিন্দু লয়ের যে মানে ম্যারেজটা যে রেজিস্টার করে সে কিন্তু হিন্দু থাকে। তো এখানে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সের যে চেয়ারম্যান থাকবে, উনিও কিন্তু নন মুসলিম হলে হবে না, তাকে কিন্তু মুসলিমই হতে হবে। সো তাকে হচ্ছে মুসলিম হতে হবে। এখন কোনো চেয়ারম্যান যদি নন মুসলিম হয় বা সে যদি মানে অসুস্থ থাকে বা আনএবল থাকে, হ্যাঁ, তার ফাংশনগুলো করতে, তখন সে অন্য একজনকে মুসলিম যে মেম্বার তাকে মানে সিলেক্ট করবে, যাতে তার কাজগুলা সে সম্পূর্ণ করে। তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আরেকজনকে সে সিলেক্ট করতে পারে, যাতে তার কাজগুলা সে করে দেয়। এটা হচ্ছে
এই যে আর সি নাম্বার তো আমরা পরেই ফেলেছি, মিউনিসিপ্যাল কর্পোরেশন। এখানে মিউনিসিপ্যাল কর্পোরেশনে দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন কনস্টিটিউটেড, আমি যা বলেছিলাম যে মিউনিসিপ্যাল কর্পোরেশনটা গঠন করা হয় দ্য চিটাগং মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্ডিন্যান্স, এই 3টা অর্ডিন্যান্সের আন্ডারে এটা গঠন করা হয়। ওকে, এই পৌরসভা, ইউনিয়ন পরিষদ এগুলো তো আমরা জানি। তারপরে সেকশন 3-এ কি বলা হয়েছে? সেকশন 3-এ বলা হয়েছে অর্ডিন্যান্স টু ওভাররাইড আদার লস। যেহেতু আমি ফার্স্টে বলেই নিয়েছি যে মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স হচ্ছে একটা স্পেশাল ল, আর স্পেশাল ল কিন্তু যদি জেনারেল ল এর সাথে যদি কনফ্লিক্ট হয় তখন কিন্তু স্পেশাল ল যেটা এটাই প্রিভেল করে, এটাকেই ফলো করা হয়। সো এখানে বলা হয়েছে এই অর্ডিন্যান্সটা আদার যে লগুলো আছে ওইগুলাকে ওভাররাইড করবে। তারপরে সেকশন 4-এ আছে সাকসেশনের কথা। মুসলিম ফ্যামিলিতে আমরা যখন ইনহেরিটেন্স করব তখন এই আমরা ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন একটা ডক্ট্রিন পাবো। ওই ডক্ট্রিনটা হচ্ছে এই যে এই স্পেশাল ল মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স থেকে এসছে। ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন বলতে বোঝাই হচ্ছে যদি দাদা মারা যাওয়ার আগে বাবা মারা যায় তখন ছেলেমেয়েরা প্রপার্টি পাবে কি পাবে না। তো ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনের আগে সাধারণত ছেলেমেয়েরা সম্পত্তি পেত না, কিন্তু এই যখন থেকে এই স্পেশাল লটা আসছে, স্পেশাল ল এর মাধ্যমে যখন থেকে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন আসছে তার মাধ্যমে হচ্ছে ছেলেমেয়েরা প্রপার্টি পায়। মানে ফাদার যতটুকু প্রপার্টি পেত সেম প্রপার্টিটা ছেলেমেয়েরা পায়। তো এখানে একটা মানে শব্দ আছে হচ্ছে পার স্ট্রাইপস মানে বাই রিপ্রেজেন্টেশন। মানে এই যে বাবা যে সম্পত্তিটা পেত তা ছেলেমেয়েরা সম্পত্তিটা পায়, এই যে একটা রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, তো এটা হচ্ছে পার স্ট্রাইপস। তো এখানে হচ্ছে একটা কেস আছে এমএসটি জারিনা জান ভার্সেস এমএসটি আকবর জান। হ্যাঁ, এখানে হচ্ছে এই কেসে শাহজামান সাহেব হচ্ছে গ্র্যান্ডফাদার। তো ওনার হচ্ছে একটা ছেলে একটা মেয়ে, ছেলের নাম হচ্ছে মীর আফজাল এবং মেয়ের নাম হচ্ছে এমএসটি আকবর জান। এখন এই ছেলের আরেকটা মেয়ে আছে, মানে এখানে যে প্লেন্টিফ সে হচ্ছে এই মীর আফজাল সাহেবের মেয়ে। তো এখানে মীর আফজাল সাহেব হচ্ছে মারা গিয়েছেন। সাধারণত এখানে যদি সে মারা না যেত, তখন এখানে কি হতো? এখানে 2:1 হিসাবে মীর আফজাল সাহেব হচ্ছে 2/3 পেত আর এমএসটি আকবর জান হচ্ছে 1/3 পেত। হ্যাঁ, কোরআনিক শেয়ার হিসাবে। আর মীর আফজাল সাহেব হচ্ছে রেসিডিওর হিসাবে এখানে 2/3 পেত। তো যেহেতু মীর আফজাল সাহেব মারা গিয়েছেন আর আমাদের যেহেতু ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন আছে, সো ওই অনুযায়ী মীর আফজাল সাহেব যে 2/3 প্রপার্টি পেত রেসিডিওর হিসাবে, এটা ফুল কার কাছে চলে যাবে? ডটার জারিনা জান মানে প্লেন্টিফের কাছে চলে যাবে। সো এখানে প্লেন্টিফ পাচ্ছে 2/3 প্রপার্টি। এখন যদি এই ডক্ট্রিনটাই না থাকতো তাহলে কি হতো? এই ডক্ট্রিন যদি না থাকতো তাহলে এই যে শাহজামান সাহেবের ওনার যে রিমোট যে রিলেটিভগুলা আছে তারা এই মীর আফজাল সাহেবের প্রপার্টি পেত। ওই তাদের সাথে এমএসটি আকবর জানের হচ্ছে প্রপার্টি বন্টন হতো। তখন কিন্তু আবার তার যে মেয়ে আছে ডটার জারিনা জান, সে কিন্তু কোনো সম্পত্তিই পেত না। তো এটা তো একটা ইনজাস্টিস হচ্ছে। তো এই জন্য হচ্ছে এই ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন ইন্ট্রোডিউস হয়েছে এই স্পেশাল ল এর মাধ্যমে। সো আমরা ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন বলতে কি বুঝি? ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন বলতে বোঝায় যদি দাদার আগে বাবা মারা যায় তাহলে ছেলেমেয়েরা সম্পত্তি পাবে কিনা। এই ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনের মাধ্যমেই সাধারণত এই দাদার সম্পত্তিরা এই ছেলেমেয়েগুলা পায়। যাদের বাবা মারা গেছে তারা এই দাদার সম্পত্তিগুলা পেয়ে থাকে এই ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনের মাধ্যমে। এখানে আমি যে কেসটা বলেছি এটা আমি আবার বলছি, এমএসটি জারিনা জান ভার্সেস এমএসটি আকবর জান। ঠিক
ঠিক আছে, এই কেসটা হচ্ছে এই ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনের একটা কেস। সো এখানে সেকশন 5 এর এটা রিপিল হয়ে গিয়েছে, তো আমরা সেকশন 6টা দেখব। এখন আমরা যে সেকশনটা পড়ব এটা হচ্ছে সেকশন 6, যেটা পলিগামি নিয়ে বলা হয়েছে। তো এই সেকশনটা অনেক ইম্পর্টেন্ট এবং বিস্তারিতভাবে এখানে বলা হয়েছে। সো আমরা এখানে একটা একটা ক্লজ ভেঙে ভেঙে তারপর পড়ব। সো ফার্স্টেই যদি আমরা ক্লজ 1 দেখি, তো এখানে কি লিখেছে, নো ম্যান ডিউরিং দ্য সাবসিস্টেন্স অফ অ্যান এক্সিস্টিং ম্যারেজ। তার মানে এখানে কি বোঝাচ্ছে, কোন একটা নো ম্যান বলতে আমরা এখানে হাজবেন্ডকেই ধরি। হাজবেন্ড তার যদি একটা বৈবাহিক একটা সম্পর্ক আছে, এরকম সম্পর্ক থাকাকালীন সে আরেকটা বিয়ে করতে পারবে না। তো আবার এখানে কি লিখছে যে এক্সেপ্ট কি, উইথ দ্য প্রিভিয়াস পারমিশন ইন রাইটিং অফ দ্য আরবিট্রেশন কাউন্সিল। তার মানে কি, করতে অ্যাকসেপ্ট মানে কি, এর ব্যতিক্রম, মানে ফার্স্টে তো বলছে যে করতে পারবে না, সে একটা এক্সিস্টিং একটা ম্যারেজ আছে, ওই এক্সিস্টিং ম্যারেজ থাকাকালীন সে আরেকটা বিয়ে করতে পারবে না, কিন্তু পারবে কোন ক্ষেত্রে, অ্যাকসেপ্ট দ্য প্রিভিয়াস পারমিশন। তার মানে কি, তার একটা পারমিশন দরকার। কিরকম পারমিশন দরকার, আমরা যে সেকশন 2তে আরবিট্রেশন কাউন্সিল পড়েছি, ডেফিনেশন ক্লজ, ওই ডেফিনেশন ক্লজে আরবিট্রেশন কাউন্সিল বলতে কি বোঝায়, আরবিট্রেশন কাউন্সিল বলতে আমরা কি 3জন টোটাল মেম্বার পড়েছিলাম, যে আরবিট্রেশন কাউন্সিলে 3জন মেম্বার থাকবে, একজন হচ্ছে চেয়ারম্যান আর 2জন হচ্ছে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ ফ্রম বোথ পার্টিস। দুইটা পার্টি থেকে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং চেয়ারম্যান থাকবে। তার মানে এখানে 3জন সদস্য। তার মানে এই 3জন সদস্য থেকে একটা প্রিভিয়াস একটা রিটেন একটা পারমিশন দরকার। হ্যাঁ, সো একজন হাজবেন্ড তার এক্সিস্টিং একটা ম্যারেজ থাকতে সে বিয়ে করতে পারবে না, কিন্তু পারবে কোন ক্ষেত্রে, যদি সে প্রিভিয়াস পারমিশন নিয়ে থাকে আরবিট্রেশন কাউন্সিল থেকে। ঠিক আছে, আর এই প্রিভিয়াস যদি পারমিশন না নেয়, তখন কিন্তু তার যে সেকেন্ড ম্যারেজটা করবে এটাও কিন্তু রেজিস্টার করা যাবে না। সেটা কোন অ্যাক্টের আন্ডারে, এটা কোথায় আছে, যে মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট, ওই এটাতে বলা হয়েছে যদি সেকেন্ড ম্যারেজটা যে সে করবে, এখানে যদি সে পারমিশন না নেয় আরবিট্রেশন কাউন্সিলের, তখন সে এই বিয়েটা কিন্তু সম্পূর্ণ হবে না। ওকে, এখন সেকশন 6 এর 1 ক্লজটা তো আমরা কমপ্লিট করেছি, এখন ক্লজ 2টা দেখব। An application for permission under subsection 1 shall be submitted to the chairman in the prescribed manner. তার মানে কি বোঝায়, যেহেতু আরবিট্রেশন কাউন্সিলে চেয়ারম্যান আছে, ওইখানে একটা অ্যাপ্লিকেশন করতে হবে পারমিশনের জন্য চেয়ারম্যানের কাছে, এবং টুগেদার উইথ দ্য প্রেসক্রাইব ফি, এবং শ্যাল স্টেট দ্য রিজন ফর দ্য প্রপোজড ম্যারেজ, এই যে সেকেন্ড ম্যারেজটা করছে তার পেছনে রিজন কি, এবং ওয়েদার দ্য কনসেন্ট অফ দ্য এক্সিস্টিং ওয়াইফ অ্যান্ড অর ওয়াইফস হ্যাজ বিন অবটেইন দেয়ারআফটার। মানে এখানে তার এই যে অ্যাপ্লিকেশনে তার রিজনিং দিতে হবে যে কেন সে সেকেন্ড ম্যারেজটা করতে চাচ্ছে, এবং তার যে সেকেন্ড ম্যারেজটা হচ্ছে, মানে সে যে করবে সেকেন্ড ম্যারেজ, এখানে কি তার যে আগের যে এক্সিস্টিং যে ওয়াইফ বা ওয়াইফস, হ্যাঁ, তাদের কি কনসেন্ট আছে কিনা, ওইখানে ওই অ্যাপ্লিকেশনে এগুলো থাকতে হবে। তারপর সাবক্লজ 3তে বলা হয়েছে অন রিসিপ্ট অফ দ্য অ্যাপ্লিকেশন আন্ডার সাবসেকশন 2, এই যে এই অ্যাপ্লিকেশনটা রিসিভ করার পরে, এই যে প্রেসক্রাইবড ম্যানারে রিসিভ করার পরে, দ্য চেয়ারম্যান শ্যাল আস্ক দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড হিজ এক্সিস্টিং ওয়াইফ অর ওয়াইফস each to nominate a representative and the arbitration council so constitute may, হ্যাঁ, চেয়ারম্যান তাদেরকে বলবে যে অ্যাপ্লিকেশন করেছে তাকে, এবং তার যে এক্সিস্টিং যে ওয়াইফ বা ওয়াইফস আছে তাদেরকে বলবে যে তাদের যেন একটা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ কে যেন তারা নমিনেট করে, হ্যাঁ, এবং যাতে আরবিট্রেশন কাউন্সিল গঠন করে। If satisfied that the proposed marriage is necessary and just, grant subject to such condition if any as may be deemed fit the permission applied for. এবং যদি
চেয়ারম্যান যদি মনে করে বা আরবিট্রেশন কাউন্সিল যদি মনে করে যে যে তার সেকেন্ড ম্যারেজটা একদম নেসেসারি, প্রয়োজন এবং এটা ফেয়ার, তাহলে তাকে সেকেন্ড ম্যারেজ করার পারমিশন দেওয়া হবে। এখন আমরা দেখব সাবক্লজ 4। এখানে কি বলছে, ইন ডিসাইডিং দ্য অ্যাপ্লিকেশন দ্য আরবিট্রেশন কাউন্সিল শ্যাল রেকর্ড ইটস রিজনস ফর দ্য ডিসিশন। এখন এই যে ওনারা এটা কেন নেসেসারি এবং জাস্ট মনে করেছে যে তার সেকেন্ড ম্যারেজ করা উচিত, ওই রিজনগুলা তারা রেকর্ড করে রাখবে। And any party may, in the prescribed manner within the prescribed period and on payment on the prescribed fee, prefer an application for revision. এখন মনে করেন যে পারমিশন দেয়নি, সেকেন্ড ম্যারেজের পারমিশন দেয়নি, তখন তারা কি করবে? তখন সে অ্যাপ্লিকেশন করতে পারবে রিভিশনের জন্য। কার কাছে করবে? অ্যাসিস্ট্যান্ট জাজের নিকট উনি হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারে রিভিশনের জন্য। এবং এই অ্যাসিস্ট্যান্ট জাজের যে সিদ্ধান্ত আসবে এটার উপরে কিন্তু আর কোনো কিছু করার নেই, এটাই কিন্তু একদম ফাইনাল এবং এর উপরে কোনো কোয়েশ্চেন করতে পারবে না। এখন কোনো একটা ব্যক্তি যদি সে সেকেন্ড ম্যারেজ করেছে কিন্তু আরবিট্রেশন কাউন্সিলের কোনো পারমিশন নেয়নি, তখন তার কি পানিশমেন্ট আছে? তখন তার এই যে এখানে দেওয়া আছে যে pay immediately the entire amount of the dower, মানে তার যে ওয়াইফ বা ওয়াইফস আছে তাদেরকে ফুল ডাওয়ার দিতে হবে, পেমেন্ট করতে হবে। এবং তার যদি বা এটা তো একটা আছে যে তার ফুল মানে ডাওয়ার পেমেন্ট করতে হবে, তাছাড়াও তার সিম্পল ইমপ্রিজনমেন্ট আছে, সর্বোচ্চ 1 বছর, এবং তার হচ্ছে ফাইন আছে হচ্ছে 10,000 টাকা বা দুইটাই, সিম্পল ইমপ্রিজনমেন্ট এবং ফাইন দুইটাই। সো আমরা যদি একটা সামারাইজ করি এই পলিগামি সেকশনটা 6, সেকশন 6 যদি আমরা সামারাইজ করি তাহলে আমরা কি জানতে পারি? একজন ব্যক্তি, ধরে রাখি আমরা হাজব্যান্ড, সে তার এক্সিস্টিং ম্যারেজ থাকতে সে বিয়ে করতে পারবে না, কিন্তু করতে পারবে কোন ক্ষেত্রে? যদি প্রিভিয়াস পারমিশন নেয়। কার কাছ থেকে? আরবিট্রেশন কাউন্সিল। আরবিট্রেশন কাউন্সিল থেকে যদি রিটেন একটা পারমিশন নিয়ে থাকে তখন সে সেকেন্ড ম্যারেজ করতে পারবে। ঠিক আছে, এখন এই অ্যাপ্লিকেশনটা কার কাছে করবে? চেয়ারম্যানের কাছে করবে। চেয়ারম্যানের কাছে কিভাবে করবে? রিজনিং, ওই অ্যাপ্লিকেশনে তার রিজনিং থাকতে হবে এবং তার যে সেকেন্ড ম্যারেজে তার ফার্স্ট যে ওয়াইফ বা ওয়াইফসরা আছে তার যে কনসেন্ট আছে ওইটা ওইখানে উল্লেখ থাকতে হবে। তারপর চেয়ারম্যান কি করবে? চেয়ারম্যান বলবে যে অ্যাপ্লিকেশন করেছে তার এবং তার এক্সিস্টিং যে ওয়াইফ বা ওয়াইফস আছে তাদের লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদেরকে নমিনেট করতে। তারপর তাদের নিয়ে একটা আরবিট্রেশন কাউন্সিল গঠন করা হবে এবং আরবিট্রেশন কাউন্সিল দেখবে যে তার সেকেন্ড ম্যারেজটা কি নেসেসারি কিনা, জাস্ট কিনা, এবং যদি নেসেসারি এবং জাস্ট হয়ে থাকে তখন পারমিশন দিবে। এবং তার যদি পারমিশন না দেয় বা তার যদি আরবিট্রেশন কাউন্সিলের সিদ্ধান্ত তার যদি যৌক্তিক না মনে হয় তখন সে আবার অ্যাপ্লিকেশন করতে পারবে ফর রিভিশন। কার কাছে করতে পারবে? অ্যাসিস্ট্যান্ট জাজের নিকট করতে পারবে। এখন সে যদি এগুলো না করেই, আরবিট্রেশন কাউন্সিলের কাছ থেকে পারমিশন না নিয়ে যদি আনাদার কোনো একটা ম্যারেজ করে তখন তার কি শাস্তি? 1 নাম্বার হচ্ছে তার ফুল ডাওয়ার পেমেন্ট করতে হবে। আর কি করতে হবে? তার আর কি শাস্তি আছে? সিম্পল ইমপ্রিজনমেন্ট আছে সর্বোচ্চ 1 বছর, আর ফাইন আছে হচ্ছে 10,000 টাকা বা উভয়। আমাদের সেকশন 6টা শেষ। এখন আমরা দেখব সেকশন 7, এবং সেকশন 7টা হচ্ছে তালাক নিয়ে। সেকশন 7টাও আমরা সেকশন 6 এর মতো একদম সবগুলা ক্লজ একদম ভেঙে পড়ব। তো সাব ক্লজ 1 এ বলা হয়েছে, any man who wishes to divorce his wife shall, as soon as may be after the pronouncement of talaq in any form whatsoever, give the chairman notice in writing of his having done so, and shall supply a copy thereof to the
ওয়াইফ। তার মানে কি, একজন হাজব্যান্ড সে মানে মুখ থেকে তালাক বলার পরে, আফটার দ্য প্রনাউন্সমেন্ট অফ তালাক ইন এনি ফর্ম, মানে সে রাগের মাথায় হোক আর যেভাবেই হোক, হ্যাঁ, আফটার দ্য প্রনাউন্সমেন্ট অফ তালাক, তালাক মুখ দিয়ে উচ্চারণ করার পর তাকে কি করতে হবে, চেয়ারম্যানের কাছে একটা রিটেন একটা নোটিশ দিতে হবে এবং এর কপিটা তার ওয়াইফের কাছে অবশ্যই দিতে হবে। তারপর সেকশন 7 এর সাবক্লজ 2 তে বলা হয়েছে হো এভার কন্ট্রাভেন্স দ্য প্রভিশন অফ সাবসেকশন 1, মানে যে ব্যক্তি সাবসেকশন 1 কে কন্ট্রাভেন করবে, মানে রুলস মেনটেন করবে না, shall be punishable with, তাকে পানিশ করা হবে উইথ সিম্পল ইমপ্রিজনমেন্ট ফর টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 1 year, যেটা সর্বোচ্চ 1 বছর, এবং ফাইন যেটা হচ্ছে 10,000 টাকা বা দুইটাই। তার মানে সাবক্লজ 1 এবং 2 তে আমরা কি জানলাম, কোনো ব্যক্তি যদি তালাক প্রনাউন্স করে, মানে উচ্চারণ করে ইন এনি ফর্ম, রাগের মাথায় বা যেভাবেই হোক, সে যদি তালাক উচ্চারণ করে তখন তার কি করতে হবে, চেয়ারম্যানের নিকট একটা নোটিশ দিতে হবে, রিটেন একটা নোটিশ দিতে হবে এবং তার কপি পাঠাতে হবে ওয়াইফের কাছে। এবং কোনো ব্যক্তি যদি এই রুলসগুলা মেনটেন না করে, তার পানিশমেন্ট কি, ইমপ্রিজনমেন্ট, সিম্পল ইমপ্রিজনমেন্ট, এটা সর্বোচ্চ কত, 1 বছর, এবং তার যে ফাইন এটা হচ্ছে 10,000 টাকা বা উভয়। এখন সাবক্লজ 3, সেভ অ্যাজ প্রোভাইডেড ইন সাবসেকশন 5, ওকে 5টা তো আমরা দেখি না এখনো। আচ্ছা, এ তালাক আনলেস রিভোকড আর্লিয়ার, যদি তালাকটা রিভোক করা না হয়, হ্যাঁ, তালাক যদি রিভোক করা না হয় এক্সপ্রেসলি, হ্যাঁ, এক্সপ্রেসলি মানে কি, মুখে বলে যদি রিভোক করা না হয় বা আদারওয়াইজ বা অন্যভাবে, হ্যাঁ, সেক্সুয়াল ইন্টারকোর্স বা এক্সপ্রেসলি যদি তালাকটা রিভোক করা না হয়, তাহলে কি হবে, শ্যাল নট ইফেক্টিভ আনটিল, এটা কিন্তু ইফেক্টিভ হবে না 90 দিনের আগে। তার মানে কি, একটা তালাক প্রনাউন্স, যদি তালাক মানে মুখে বলার তালাক মুখে বলার 90 দিন পরে হচ্ছে এটার ইফেক্ট হয়, এবং অবশ্যই ওই চেয়ারম্যানকে নোটিশ দেওয়ার 90 দিন পরে। ঠিক আছে, তো এখানে আমরা কি জানলাম, তালাকটা ইফেক্টিভ হবে চেয়ারম্যানকে নোটিশ দেওয়ার তারিখ থেকে 90 দিন পরে তালাক ইফেক্টিভ হবে, যদি না এই 90 দিনের মধ্যে এটা রিভোক করা না হয়। তারপর সাবক্লজ 4 কি বলেছে, within 30 days of the receipt of notice under subsection 1, the chairman shall constitute an arbitration council for the purpose of bringing about a reconciliation মানে কি, আবার দুই পার্টিকে মিলিয়ে দেওয়া, reconciliation between the parties। তো এই যে তালাক হওয়ার আগে চেয়ারম্যান কি করবে, এই যে চেয়ারম্যানের কাছে যে একটা রিটেন একটা নোটিশ গিয়েছে, তারপর চেয়ারম্যান কি করবে, একটা আরবিট্রেশন কাউন্সিল গঠন করবে। কেন গঠন করবে, যাতে দুই পার্টির মধ্যে একটা মানে রিকনসিলিয়েশন করতে পারে। তো আরবিট্রেশন কাউন্সিল শ্যাল টেক অল স্টেপ নেসেসারি টু ব্রিং অ্যাবাউট সাচ রিকনসিলিয়েশন। এখানে আরবিট্রেশন কাউন্সিলটা কিন্তু গঠন করা একদম বাধ্যতামূলক, এবং এই আরবিট্রেশন কাউন্সিল কিন্তু যে নেসেসারি যে স্টেপগুলো আছে রিকনসিলিয়েশনের জন্য, এই আরবিট্রেশন কাউন্সিলই নিবে। এখন ইফ দ্য ওয়াইফ বি প্রেগনেন্ট এট দ্য টাইম তালাক ইজ প্রনাউন্স, এখন তালাক প্রনাউন্স করার সময় যদি ওয়াইফ প্রেগনেন্ট থাকে, তাহলে কি হবে, তাহলেও কি 90 দিন পরেই তালাকটা কার্যকর হবে অ্যাজ ইউজুয়াল যা হয়, নাকি হবে না। তালাক shall not be effective until the period mentioned in subsection 3 or the pregnancy whichever be later in। তার মানে কি, তালাকটা বাচ্চা হওয়ার পরে ইফেক্টিভ হবে। মনে করেন এখানে একটা উদাহরণ দেওয়া যায়, মনে করেন হাজব্যান্ড প্রনাউন্স করেছে তালাক যখন তার ওয়াইফ হচ্ছে প্রেগনেন্ট 2 মাস, হ্যাঁ, তার প্রেগনেন্সি 2 মাস,
তো এবং সে ইনফর্ম করেছে ইউনিয়ন কাউন্সিল মানে চেয়ারম্যানের কাছেই ইনফর্ম করেছে। নর্মালি তালাকটা কি হয় 90 দিনের মধ্যে ইফেক্ট হয়, কিন্তু যেহেতু এখানে তার হচ্ছে 2 মাসের তার হচ্ছে প্রেগনেন্সি, তো তার মানে কি সে প্রেগনেন্স, তার মানে কি 90 দিনে এটা কার্যকর হবে না। যখন তার বাচ্চা হবে, ভূমিষ্ঠ হবে, তখন এই প্রেগনেন্সিটা মানে তখন সেই ডিভোর্সটা তালাকটা কার্যকর হবে, এর আগে তালাক কার্যকর হবে না। নেক্সট সাবক্লজ 6 এ কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে নাথিং শ্যাল ডিবার এ ওয়াইফ whose marriage has been terminated by talaq effective under this section from remarrying the same husband। এইখানে বলা হয়েছে হিল্লা ম্যারেজটাকে বলা হয়েছে। সাধারণত কি হয় হিল্লা ম্যারেজটা হচ্ছে করা যায় হচ্ছে ট্রিপল তালাকের ক্ষেত্রে, কিন্তু অনেক সময় দেখা যায় যে একবার তালাক প্রনাউন্স করেছে বা 2বার তালাক প্রনাউন্স করেছে, তখনই হিল্লা ম্যারেজটাকে এখানে ইনক্লুড করা হয়, কিন্তু আসলে তা না। যদি হাজবেন্ড শুধু একবার বা মানে ধরলাম একবার বা 2বার প্রনাউন্স করে, তখন সেই হাজবেন্ডকে সে বিয়ে করতে রিম্যারি করতে পারে। হাজবেন্ড যদি এক্সপ্রেসলি যদি তালাকটা বা আদারওয়াইজ যদি সে তালাকটা উঠিয়ে নেয়, তখন সেই ফর্মার যে হাজবেন্ড আছে তাকে আবার সে বিয়ে করতে পারে, আনাদার কোনো পার্সনের বিয়ে ছাড়া সে করতে পারে। কিন্তু যখন 3বার তালাক প্রনাউন্স করে ফেলে, তখন আর এই সুযোগটা থাকে না, তখন তালাকটা ইফেক্টিভ হয়ে যায় 90 দিন পরে। সো তখন হচ্ছে এই হিল্লা ম্যারেজের কনসেপ্টটা আসবে, তখন হচ্ছে আনাদার একজন মানুষকে বিয়ে করতে হয় এবং অবশ্যই বিয়েটা কনজুমেট হতে হবে। এর মাধ্যমে হচ্ছে তারপর হচ্ছে ওই যাকে তিনি মানে শেষে বিয়ে করেছে তাকে আবার ডিভোর্স দিয়ে তারপর আবার ফর্মার হাজবেন্ডকে সে বিয়ে করতে পারবে। এই হচ্ছে তালাকের কনসেপ্ট। তো আমরা যদি সামারাইজ করি, তো এখানে কি আমরা দেখতে পাই, এখানে আমরা দেখতে পাই যে মানে তালাক প্রনাউন্স করার পরে চেয়ারম্যানকে নোটিশ দিতে হবে, রিটেন নোটিশ, এবং এর কপি হচ্ছে তার ওয়াইফকে দিতে হবে। তারপর কি যদি কেউ এটা মানে রুলসটা মেনটেন না করে, তখন কি হবে, ইমপ্রিজনমেন্ট হবে, সিম্পল ইমপ্রিজনমেন্ট সর্বোচ্চ 1 বছরের, এবং ফাইন সর্বোচ্চ 10,000 টাকা বা উভয়, এবং তালাকটা চেয়ারম্যানের নোটিশ দেওয়ার 90 দিন পরে কার্যকর হবে। তারপরে 4 নম্বর ক্লসে আমরা জানতে পাই যে চেয়ারম্যান হচ্ছে আরবিট্রেশন কাউন্সিল গঠন করবে রিকাউন্সিলেশনের জন্য 2 পার্টির মধ্যে, এবং আরবিট্রেশন কাউন্সিল নেসেসারি স্টেপগুলো নেবে। এবং প্রেগনেন্সির সময় যদি তালাক প্রনাউন্স করে, তখন তালাকটা কার্যকর হবে না। যদি 90 দিন শেষ হয়ে যায়, তবুও তালাক কার্যকর হবে না যতদিন না পর্যন্ত মানে তার বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে। আবার যদি মানে বাচ্চাটার মিসক্যারেজ হয়ে যায়, তখন কি হবে, মিসক্যারেজ হওয়ার পরেই তালাকটা আপনার কার্যকর হবে। আর তারপরে তো আমরা হিল্লা ম্যারেজেরটাই জানলাম যে হিল্লা ম্যারেজটা কোন ক্ষেত্রে, ট্রিপল তালাক দিলে তখন হিল্লা ম্যারেজ, এর আগে কোনো হিল্লা ম্যারেজের কোনো কনসেপ্ট আসবে না। এখন দেখব হচ্ছে সেকশন 8। সেকশন 8 এ কি বলেছে, dissolution of marriage otherwise than by talaq. Okay, where the right to divorce has been duly delegated to the wife, যখন মানে ডিভোর্সের যে অধিকারটা সেটা যদি ওয়াইফকে ডেলিগেট করা হয়, যে ওয়াইফও হাজব্যান্ডকে ডিভোর্স দিতে পারবে, এভাবে যদি মানে কাবিননামায় যদি এরকমভাবে ডেলিগেট করা থাকে ওয়াইফের ওপর, তখন সে এই রাইটটা এক্সারসাইজ করতে পারবে, সে হাজব্যান্ডকে ডিভোর্স দিতে পারবে। or where any of the parties to a marriage wishes to dissolve the marriage otherwise than by talaq, যদি তালাক ছাড়া যদি অন্য কোনোভাবে যদি তারা ডিভোর্স দিতে চায়, তখনও কিন্তু the provision of section shall otherwise than by talaq, the provision of section 7 shall mutatis and so far as applicable apply. Okay, যদি মানে এই তালাক বাদেও যদি অন্য কোনো পদ্ধতিতে যদি তারা ম্যারেজটা ডিসলভ করে, তখন কি হবে, সেকশন 7 এ যে আমরা
যে শর্তগুলো দেখেছি, যে কন্ডিশনগুলো দেখেছি, এই সেম কন্ডিশনগুলো এখানেও ফলো করতে হবে। প্রয়োজনীয় মিউটেডিস অ্যান্ড মিউটেন্ডিস এর মানে হচ্ছে প্রয়োজনীয় পরিবর্তন করা যাবে। প্রয়োজনে যদি কোনো মানে কন্ডিশন পরিবর্তন করতে হয় তখন তারা করতে পারবে, কিন্তু সেকশন 7টা ফলো করতে হবে। তারপর হচ্ছে সেকশন 9। সেকশন 9 এ বলা হচ্ছে মেইনটেনেন্স। যদি হাজবেন্ড যদি ওয়াইফের ভরণ পোষণ দিতে ব্যর্থ হয় তখন কি করতে পারবে? ওয়াইফ লিগ্যাল রেমেডি নিতে পারবে। কিভাবে লিগ্যাল রেমেডি নিতে পারবে? লিগ্যাল রেমেডি নেওয়ার জন্য ওয়াইফকে চেয়ারম্যানের নিকট কি করতে হবে? একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, এবং চেয়ারম্যান কি করবে? একটা আরবিট্রেশন কাউন্সিল গঠন করবে। ওকে, আমরা এখন ক্লজ ভেঙে ভেঙে পড়ব। If any husband fails to maintain his wife adequately, or where there are more wives than one fails to maintain them equitably, তার মানে কি বোঝায়? যদি কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে, বা তার যদি অনেকগুলা ওয়াইফ থাকে, মোর দেন ওয়াইফ থাকে, দেয়ার আর মোর ওয়াইফস দেন ওয়ান, তখন এবং সে যদি মেনটেন করতে যদি সে ব্যর্থ হয়, হ্যাঁ, একদম ইকুইটেবলি যদি মেনটেন করতে সে ব্যর্থ হয়, তখন ওয়াইফ কি করতে পারবে? or all or any of the wives may, in addition to seeking any other legal remedy, তখন তারা লিগ্যাল রেমেডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যাভেলেবল অ্যাপ্লাই টু দ্য চেয়ারম্যান, কার কাছে অ্যাপ্লাই করতে পারবে? চেয়ারম্যানের কাছে। হু শ্যাল কনস্টিটিউট অ্যান আরবিট্রেশন কাউন্সিল টু ডিটারমাইন দ্য ম্যাটার, সে চেয়ারম্যান কি করবে? একটা আরবিট্রেশন কাউন্সিল গঠন করবে যাতে ম্যাটারটা সে দেখতে পারে, এবং দ্য আরবিট্রেশন কাউন্সিল মে ইস্যু এ সার্টিফিকেট স্পেসিফাই দ্য অ্যামাউন্ট। তারপর আরবিট্রেশন কাউন্সিল কি করবে? একটা সার্টিফিকেট দেবে, যে অ্যামাউন্টটা নির্দিষ্ট করে দিবে ওইখানে, যাতে করে হাজব্যান্ড মেনটেনেন্সটা ওয়াইফদেরকে বা ওয়াইফকে দিয়ে দেয়। ওকে, এখন সাবক্লোজ 2তে বলা হয়েছে এ হাজব্যান্ড or wife may in the prescribed manner, মানে সাবক্লোজ 1 এ যে ম্যানারটা আমরা দেখলাম, ইন দ্য প্রেসক্রাইবড ম্যানার উইদিন দ্য প্রেসক্রাইবড পিরিয়ড, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, and on payment of the prescribed fee prefer an application for revision of the certificate. ওকে, এখন মেইনটেনেন্স আরবিট্রেশন কাউন্সিল যত টাকা দিতে বলেছে ওই সার্টিফিকেটে, এখন মনে করেন যে হাজব্যান্ড এতে সন্তুষ্ট না, তখন হাজব্যান্ড কি করতে পারবে? হাজব্যান্ড তখন অ্যাসিস্ট্যান্ট জাজের নিকট একটা অ্যাপ্লিকেশন করতে পারবে যাতে এই সার্টিফিকেটটা আবার রিভিশন করা হয়। এখন অ্যাসিস্ট্যান্ট জাজ যে সিদ্ধান্ত দেবে সেটা একদম ফাইনাল, এর বিরুদ্ধে কোনো এগেনস্টে কোনো কোয়েশ্চেন করতে পারবে না কোর্টে। তার মানে আমরা কি দেখলাম? মেইনটেনেন্সের জন্য ওয়াইফ বা ওয়াইফরা কি করতে পারবে? চেয়ারম্যানের নিকট একটা অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং চেয়ারম্যান আরবিট্রেশন কাউন্সিল গঠন করবে, এবং আরবিট্রেশন কাউন্সিল কি করবে? একটা সার্টিফিকেট দিবে, ওই সার্টিফিকেটে হচ্ছে অ্যামাউন্টটা নির্দিষ্ট করা থাকবে। এখন যদি ওই সার্টিফিকেটের অ্যামাউন্টে হাজব্যান্ড সন্তুষ্ট না হয়, তখন রিভিশনের জন্য অ্যাসিস্ট্যান্ট জাজের নিকট আবার অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং অ্যাপ্লিকেশনটাই হচ্ছে তার একদম ফাইনাল। ওকে, এখন দেখব হচ্ছে সেকশন 10 নিয়ে। সেকশন 10 এ বলা হয়েছে ডাওয়ার নিয়ে। তো where no details about the mode of payment of dower specified in the nikahনামা, তার মানে কাবিননামায় যদি the mode of payment of ডাওয়ারটা কিভাবে দিবে, মানে ফার্স্ট দিনেই দিয়ে দিবে নাকি মানে কোনো একটা পিরিয়ডিক্যালি দিবে, এগুলো যদি একদম নির্দিষ্ট করে না থাকে, বা কোনো কিছু দেওয়ার মাধ্যমে দিবে, এগুলো যদি একদম নির্দিষ্ট করা না থাকে, তখন the marriage contract, the entire amount of the dower shall be prescribed to the payable on demand. যদি এগুলা কাবিননামায় যদি একদম নির্দিষ্ট করে বলা না থাকে যে ডাওয়ারটা কিভাবে পেমেন্ট করবে, তখন ইন্টার যে অ্যামাউন্ট আছে, যে ডাওয়ারটা আছে, ওইটা মানে ওয়াইফের প্রেসক্রাইবড যে তার যে ডিমান্ড আছে, ওই ডিমান্ড অনুযায়ী
পরিশোধ করতে হবে, চাহিদা মাত্র দেনমোহরটা পরিশোধ করতে হবে। ওকে, এখন আমরা দেখব হচ্ছে সেকশন 11। সেকশন 11 হচ্ছে পাওয়ার টু মেক রুলস। এখন পাওয়ার কার পাওয়ার আছে রুলস গুলা মেক করার? সাবক্লজ 1 এ বলা হয়েছে দ্য গভর্নমেন্ট মে মেক রুলস টু ক্যারি ইনটু ইফেক্ট দ্য পারপাস অফ দিস অর্ডিন্যান্স। তার মানে হচ্ছে গভর্নমেন্টের মানে পাওয়ার আছে রুলস মেক করা, যাতে এই অর্ডিন্যান্সের আরো বেশি ইফেক্টিভ হয়। And subclause 2 তে আছে in making rules under this section the government may provide that a breach of any of the rules, এখানে যদি কোনো একটা রুলস যদি কেউ মানে ব্রিচ করে, ব্রেক করে, তখন তার পানিশমেন্টটা কি? সে পানিশেবল উইথ সিম্পল ইমপ্রিজনমেন্ট। সিম্পল ইমপ্রিজনমেন্ট হবে 1 মাসের জন্য সর্বোচ্চ, এবং তার ফাইন কি 500 টাকা সর্বোচ্চ, এবং অর উইথ বোথ, মানে যদি গভর্নমেন্টের যে রুলগুলা মেক করবে এই অর্ডিন্যান্সের আরো ইফেক্টিভ করার জন্য, তখন কেউ যদি এই অর্ডিন্যান্সের রুলগুলা ব্রেক করে, তখন তার পানিশমেন্ট সিম্পল ইমপ্রিজনমেন্ট সর্বোচ্চ 1 মাস, এবং তার হচ্ছে ফাইন থাকতে পারে সর্বোচ্চ 500 টাকা, এবং দুইটাই থাকতে পারে। তারপর আমরা দেখব সেকশন 11A। 11A বলেছে প্লেস অফ ট্রায়াল। এই প্লেস অফ ট্রায়ালে notwithstanding anything contained in any other law for the time being in force, an offence under this ordinance shall be tried by a court within the local limits এর ভিতরে। The offence was committed, যেখানে অফেন্সটা কমিটেড হয়েছে, এবং যেখানে হচ্ছে দ্য কমপ্লেনেন্ট যেখানে থাকে ওইখানে ওই লোকাল লিমিটস এর মধ্যে এই টেরিটরির ভিতরে হচ্ছে ট্রায়াল করা হবে। আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। সাপোজ মনে করেন যে একজন ব্যক্তি, হ্যাঁ, হাজবেন্ড হচ্ছে লাহোরে মানে রাজশাহীতে 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 হচ্ছে সে সেকেন্ড ম্যারেজ করে। হ্যাঁ, এখন রাজশাহীতে হচ্ছে সে সেকেন্ড ম্যারেজ করে কোনো আরবিট্রেশন কাউন্সিলের কোনো পারমিশন ছাড়া, যেমন আমরা পলিগ্যামিতে দেখেছি, পলিগ্যামিতে চেয়ারম্যানের পারমিশন লাগে, আরবিট্রেশনের পারমিশন লাগে, হ্যাঁ, ওয়াইফের কনসেন্ট লাগে, এগুলা ছাড়াই সে সেকেন্ড ম্যারেজ করেছে। ঠিক আছে, যা সেকশন 6 মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স এর ভায়োলেশন হয়েছে, সেকশন 6 এর ভায়োলেশন হয়েছে। এখন তার ফার্স্ট যে ওয়াইফ আছে সে কমপ্লেন্ট করবে। কমপ্লেন্ট করার পরে এখন যে ট্রায়ালটা হবে কোর্টে, এটা কোথায় হবে? এটা এখানে বলা হয়েছে দ্য অফেন্স ওয়াজ কমিটেড অ্যান্ড দ্য কমপ্লেন্ট, অর যে জায়গায় অফেন্সটা কমিটেড হয়েছে সেই জায়গায়, হোয়ার উইল, যেখানে সিন্স দ্য অফেন্স ওয়াজ কমিটেড ইন রাজশাহী, যেহেতু অফেন্সটা রাজশাহীতে কমিটেড হয়েছে, সেহেতু মানে ট্রায়ালটা রাজশাহীতেই হবে। হ্যাঁ, যেখানে সে অফেন্স কমিটেড করেছে সেখানেই হবে। যদি তার বাড়ি কুমিল্লায়ও হয়, তার অফেন্স যে জায়গায় কমিটেড হয়েছে সেই জায়গায় তার ট্রায়াল হবে। এটাই হচ্ছে এই সেকশন 11A তে বলা হয়েছে। ওকে, 11A সেকশনের মাধ্যমে আমরা ফুল স্পেশাল লটা শেষ করতে পেরেছি। সো এটা নিয়ে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আদেল একাডেমির পেজে আপনারা ইনবক্স করবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।